স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরে লাভলিন নামে একটি রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যুক্ত আছেন তিনি। মেহেদি, ভবনটি কত তলা এবং কোনো মানুষ আটকা পড়েছেন কিনা আমাদের জানাবেন? আনোয়ারুল, আগুনটি যেমনটি বলছেন লাভলিন রেস্টুরেন্টের আসলে গ্যাসের লাইন থেকে সূত্রপাত হয়েছে এমনটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো তথ্য পাইনি, তবে 6 জনকে উদ্ধার করেছে এমনটাই আমরা জানতে পেরেছি। একটু যদি দেখাই যে আসলে এই ভবনটির বর্তমান কী অবস্থা, আমরা ঠিক এই যে ভবনটিতে আগুন লেগেছে তার বিপরীত দিকের একটি ভবনের ছাদ থেকে আসলে দেখানোর চেষ্টা করছি এবং ভবনটির কাঠামো দেখে কিন্তু আসলে এটি যে কমার্শিয়াল ভবন তা কিন্তু মনে হচ্ছে না এবং এখানে কমার্শিয়াল ভবন না হওয়া সত্ত্বেও নিচে পুরো নিচের ফ্লোরটি জুড়ে একটি রেস্টুরেন্ট এবং দ্বিতীয় তলায় স্বপ্ন বিউটি কেয়ার এবং তৃতীয় তলায় একটি ডেন্টাল সেন্টার এবং চতুর্থ তলায় জিম আছে এবং উপরের দুটি ভবন ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে এটি সম্ভবত আবাসিকের মতো মানুষ থাকে এবং আসলে দুশ্চিন্তার যে বিষয়টি আমাদেরকে আশেপাশের লোকজন যারা এখানে বসবাস করেন তারা যেটি বললেন, এই বিউটি কেয়ার এবং জিমের মধ্যে কিন্তু সচরাচর স্থায়ীভাবে আসলে লোকজন থাকে। এখন তারা শুক্রবার হওয়ায় কিন্তু আজকে ছুটির দিন অবশ্যই ভেতরেই ছিল এবং ভেতরেই অবস্থান করছিলেন এবং তাদের আসলে এখন পর্যন্ত কি অবস্থা সেটি আমরা পরিপূর্ণ আসলে বলতে পারছি না। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং ঠিক এখন থেকে 15 থেকে 20 মিনিট আগেও আমরা এখানে প্রচুর ধোঁয়ার কুণ্ডলি দেখেছি এবং ধোঁয়ায় পুরো এলাকা ভরে গিয়েছিল এবং এটি হওয়ার আসলে একটি কারণ হচ্ছে যে এই পুরো আগুনটি নেভানোর পরে আশেপাশের যে গ্লাসগুলো ছিল এই গ্লাসগুলো ভাঙার সাথে সাথে কিন্তু প্রচুর ধোঁয়া বেরোনো শুরু করে এবং এই ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজে এখানে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন, তাদেরকে ফিরিয়ে এনে আবার নতুন করে কয়েকজন ভেতরে গিয়ে আসলে উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং এখন পর্যন্ত এখানে 11টি ইউনিট এসেছে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি সকাল আনুমানিক 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং তখন থেকে এখন প্রায় 2টো বাজতে চলল। এখনও পানি দিয়ে আগুনের যে ছোট ছোট কুণ্ডলিগুলো রয়েছে তা নিভানোর চেষ্টা করছে এবং দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো থেকে পানি তারা সরবরাহ করছে এবং আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো থেকেও আসলে পানি সরবরাহ করছে এই ভবনের আগুন নেভানোর জন্য এবং আমরা এখানে বরাবরই যা দেখি এই আগুন বা যে কোনো দুর্ঘটনাতে উৎসুক জনতার যে একটা ভিড় থাকে এই ভিড় কিন্তু এখানেও ছিল এবং এই ভিড়ের মধ্যে ফায়ার সার্ভিসের কাজ করতেও অনেকটা ব্যাঘাত ঘটেছে এবং পরবর্তীতে বাধ্য হয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত যে দর্শক বা উৎসুক জনতা ছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল এবং তাতে ফায়ার সার্ভিস তাদের যে কাজের গতি তা পুনরায় আবার ফিরে এনে তারা এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু উৎসুক জনতার এখানে জমায়েত হয়েছে এবং তারা ব্যক্তিগত মুঠোফোনে এই ভিডিও চিত্র ধারণ করছে, অনেকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিত্র দেখানোর চেষ্টা করছে এবং এই ভবনটি নিয়ে যেটি বলছিলাম যেটি আসলে একটি আবাসিক ভবন হিসেবেই আমরা আসলে এই ভবনের কাঠামো দেখে মনে হচ্ছে এবং এই আবাসিক ভবনে যদি নিচতলায় রেস্টুরেন্ট উপর 4তলা পর্যন্ত বাণিজ্যিক আসলে ফ্লোর হিসেবে এগুলো ভাড়া দিয়ে থাকে, তবে এই ভবনগুলোতে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সচরাচর কিন্তু ফায়ার সার্ভিসকে আমরা আসলে উদ্ধার কাজ বা এই আগুন নেভানোর কাজে বেগ পেতে দেখেছি এবং আমরা গত বছর যেটি দেখেছিলাম বেইলি রোডের সেই অগ্নিপাতের ঘটনায় কিন্তু এইরকম বেগ পেতে হয়েছিল ফায়ার সার্ভিসকে, তারা দীর্ঘ সময়ের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছিল এবং আজকেও আমরা ঠিক একই ঘটনা দেখতে পাচ্ছি যে এই আবাসিক ভবনেই এই রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এখানে দেয়া আছে এবং এই ভবন থেকে যে আসলে এই ফায়ার এক্সিটের যে বিষয় এটি কিন্তু পরিপূর্ণ আমরা বাইরে থেকে দেখে আসলে বুঝতে পারছি না যে আসলে ইমার্জেন্সি বা জরুরিতে কাউকে বের হতে হলে এখানে কোনো রাস্তা আমরা আসলে চোখে পড়ছে না।
যার কারণে ফায়ার সার্ভিসের ভেতরে ঢুকে প্রবেশ করে পুরো ভবনে কেউ আটকা পড়ে আছে কিনা এই জিনিসগুলোর উদ্ধার কাজ চালাতে অনেকটাই বেগ পেতে হয়েছে, কারণ আগুনের সূত্রপাত যেহেতু নিচের এই লাভলিন রেস্টুরেন্ট থেকে শুরু হয়েছে, যার কারণে ফায়ার সার্ভিস কিন্তু শুরুতেই ভেতরে ঢোকার সুযোগ পায়নি এবং আগুন লাগার পরবর্তীতে নিচতলায় যেহেতু আগুন লেগেছে, ফায়ার সার্ভিস কিন্তু ভেতরে প্রবেশের ক্ষেত্রে আসলে সময় লেগেছে এবং ভেতরে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এই ধোয়ার জন্য এবং আগুনের যে লেলিহান শিখা, এতে করে কিন্তু তারা আসলে বাইরে বের হয়ে আসার জন্য সুযোগই পায়নি। আনোয়ারুল, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি মেহেদী, অসংখ্য ধন্যবাদ। 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। প্রতিবছর সেরা দেশ নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে বরং গত 12 মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া, আর্জেন্টিনা, সাউথ আফ্রিকা ও পোল্যান্ডের নাম। তবে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ হয় সিরিয়া। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেন, কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। দ্রব্যমূল্য নিয়ে সরকারের উপদেষ্টাদের মন্তব্য বাজার কারসাজিকারীদের উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানীর জিগাতলায় সকালে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রির জন্য ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রির দোকান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধরনের ব্যবসায় কারসাজি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাই ক্ষমতা ছেড়ে পালালেও তাদের দোসররা এখন বাজার কারসাজির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেন আব্দুস সালাম। দুর্নীতিবাদ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসাটা কি নষ্ট হয়ে যাবে? কি একটা বেকুব কন, একটা মাথা না থাকলে চালাবে কেমনে? বিএনপি নাকি ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর উত্তরা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইরের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 9 জন নিহত হন বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, তেল আবিবের কাছে জাফা এলাকায় দুটি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।